প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমরা পড়ব বিখ্যাত কবি ও ছোট গল্পকার উপন্যাসিক প্রেমেন্দ্র মিত্রের নিরুদ্দেশ গল্পটি। প্রেমেন্দ্র মিত্র একজন বাংলা সাহিত্যের প্রখ্যাত খ্যাতনামা কবি, উপন্যাসিক এবং গল্পকার। তিনি রবীন্দ্র পরবর্তী সময়ে আবির্ভূত হয়েছেন। 1904 সালে বর্তমান হুগলি জেলার কোন্নগরে তিনি জন্মগ্রহণ করেন। তার প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থের নাম হচ্ছে প্রথমা। প্রথমা হল প্রেমেন্দ্র মিত্রের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ। প্রথমা কাব্যগ্রন্থ ছাড়াও তিনি বেশ কিছু কাব্যগ্রন্থ লিখেছিলেন, যেমন ফেরারি ফৌজ, সাগর থেকে ফেরা প্রভৃতি। এবং তিনি বেশ কিছু উপন্যাস লিখেছিলেন, যেমন পাক, তার লেখা একটা বিখ্যাত উপন্যাস, প্রতিশোধ, আগামীকাল ইত্যাদি তার বিখ্যাত উপন্যাস। এবং তিনি বহু গল্প গ্রন্থ রচনা করেছেন। তার বাংলা সাহিত্যে একটা জনপ্রিয় চরিত্র, বহুল প্রচলিত চরিত্র ঘনাদা। এই ঘনাদা চরিত্রটি প্রেমেন্দ্র মিত্রেরই সৃষ্টি। তিনি এই ঘনাদা চরিত্রটি সৃষ্টি করেছেন। তার লেখা যে গল্পটা আমরা পড়ব, নিরুদ্দেশ, এই গল্পটি প্রথম প্রবাসী পত্রিকায় প্রকাশিত হয়েছিল। নিরুদ্দেশ গল্পটি প্রথম প্রকাশিত হয়েছিল প্রবাসী পত্রিকায়। গল্পটি 1947 সালে গ্রন্থাকারে সামনে চড়াই নামক গল্প গ্রন্থে প্রকাশিত হয়। গল্প গ্রন্থের নাম হচ্ছে সামনে চড়াই। সামনে চড়াই গল্প গ্রন্থ থেকে এই নিরুদ্দেশ গল্পটি নেওয়া হয়েছে। এর মূল গ্রন্থের নাম হচ্ছে সামনে চড়াই গল্প গ্রন্থ। জানলাম আমরা নিরুদ্দেশ গল্পের উৎস। এবার আমি বলবো নিরুদ্দেশ শব্দটার অর্থ কি। নিরুদ্দেশ শব্দের অর্থ হচ্ছে নিখোঁজ বা হারিয়ে যাওয়া। তো বাস্তবিক পৃথিবীতে অনেক মানুষ নিখোঁজ হয়ে যায়, বিভিন্ন কারণে হয়, বিভিন্নভাবে মানুষ নিখোঁজ হয়। মানুষের নিখোঁজ হওয়ার বিভিন্ন কারণও থাকে। কিন্তু কোনো এক ব্যক্তি যদি অ্যাডভেঞ্চারের টানে বা অর্থ রোজগারের উদ্দেশ্যে বা বিশেষ কোনো কর্মের উদ্দেশ্যে যদি বাড়ি থেকে বেরিয়ে যায়, নিখোঁজ হয়ে যায়, আর বেশ কিছু বছর পরে যদি সে ফিরে আসে বাড়ি, আর তার নিজের লোকগুলি যদি তাকে চিনতে না পারে, বাবা মা, আত্মীয় স্বজন, তার বাড়ির লোকজন, সেই সমস্ত নিজের লোকগুলি যদি তাকে চিনতে না পারে, তাকে অস্বীকার করে বাড়ি থেকে তাড়িয়ে দেয়, তাহলে তার মতো দুঃখ বোধহয় আর কিছুতে নেই। তো ঠিক ওই রকমই একটা মর্মান্তিক কাহিনী নিয়ে এই নিরুদ্দেশ গল্পটি। একটা ছেলের নিখোঁজ হয়ে যাওয়ার কাহিনী নিয়ে এই গল্প। তবে এই গল্পে আমরা দুটা গল্প পাব, একটা বাস্তব গল্প আর একটা গল্প কথকের বানানো গল্প।
গল্পকথকের বানানো গল্পের সঙ্গে বাস্তব গল্পের কি মিল, কি সাদৃশ্য, নাকি এর মধ্যে বৈসাদৃশ্য আছে, অমিল আছে, তা আমরা গল্পটি পাঠ করে, গল্পটি পড়ে পর্যালোচনা করব। গল্পে গল্পকথক আর একজন ব্যক্তি সোমেশকে পাবো আমরা, আর একজন তৃতীয় ব্যক্তিকে পাবো, তার নাম হচ্ছে শোভন। তো এই শোভনটা আসলে কে? শোভনই সোমেশ না সোমেশই শোভন? এটা আমরা গল্পটি পাঠ করলে, গল্পটি শুরু থেকে শেষ পর্যন্ত পর্যালোচনা করলে তারপরে আমরা এর উত্তর পাবো যে সোমেশই আসলে শোভন না শোভনই আসলে সোমেশ। তার উত্তরটা আমরা গল্পটি পড়ার পর পাবো, এখন পাবো না। তবে তার পূর্বাভাস দিয়ে রাখলাম, এই ধরনের প্রশ্ন আমাদের মাথার মধ্যে জাগবে গল্পটি পড়ে শেষ করে। তো এই গল্পে একটা শীতের দিনের শীতকালে বর্ষা হয়। তো শীতকালে যদি বর্ষা হয় নিশ্চয়ই সেই দিনটাকে আমরা ভালো বলবো না, বিশ্রী বলবো। সেরকম একটা বিশ্রী দিনে ঘরে বসে দুই বন্ধুর কথোপকথনের মধ্য দিয়ে নিরুদ্দেশ একটা খবরের কাগজে 7টি নিরুদ্দেশের বিজ্ঞাপনকে কেন্দ্র করে গল্পটির সূচনা। আর সেই নিরুদ্দেশের বিজ্ঞাপন দেখে গল্পকথক একটা গল্প শোনায় সোমেশকে। সেই গল্পে একটা ছেলে কিভাবে বাড়ির বাইরে যায় আর কিভাবে আবার ফিরে আসে, এরই একটা কাল্পনিক গল্প গল্পকথক সোমেশকে শোনায়। সোমেশ সেই গল্পটা শোনার পর গল্পকথককে একটা গল্প শোনায় তার নিজের বাস্তব অভিজ্ঞতা নিয়ে। সেই গল্পটা শুনে আমাদের মনে কি প্রশ্ন জাগছে তা আমরা গল্পটা পাঠ করার পর পর্যালোচনা করব। আজকে আমরা গল্পটা শুরু করি। সবাই বই খুলো, বই নিয়ে পড়ো, তাহলে বুঝতে সুবিধা হবে। দেখো, দিনটা ভারী বিশ্রী। শীতের দিনে বাদলার মতো এত অস্বস্তিকর আর কিছু বোধ হয় নয়। দিনটা বড় বিশ্রী, বিশ্রী মানে খারাপ, দিনটা খুব ভালো নয়। শীতকালে যদি বৃষ্টি হয়, বাদলার মতো গোটা আকাশটাকে ছেয়ে থাকে, তাহলে সেই দিনের মতো অস্বস্তিকর আর বোধহয় কিছু হতে পারে না। বৃষ্টি ঠিক যে পড়িতেছে তাহা নয়, কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ ও ম্লান পৃথিবী কেমন মৃতের মতো অসাড় হইয়া আছে। বৃষ্টি ঠিক পড়ছে না, কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ, ম্লান পৃথিবী আর প্রচন্ড শীত, তা দেখে মনে হয় পৃথিবীটা যেন অসাড় হয়ে আছে। সোমেশ হঠাৎ আজ আসিয়া না পড়িলে কেমন করিয়া দুপুরটা কাটাইতাম বলিতে পারি না, কিন্তু সোমেশও আজ যেন কেমন হইয়া আসিয়াছে। তাহলে গল্পকথকের বন্ধু সোমেশ গল্পকথকের বাড়ি এসে সেদিন, আর সেই জন্য সে বলছে আজ সোমেশ এসেছে বলেই আজকের আমার দিনটা কেটে গেল, দুপুরটা কেটে গেল। যদি সোমেশ না আসতো তাহলে আমার দিনটা যে কিভাবে কাটতো আমি নিজেও জানি না। তবে সোমেশ যে আসলো, তাহলে সোমেশেরও মন মানসিকতা আজকে ভালো দেখছি না। কেন দেখছি না সেটা আমরা জানতে পারবো। খবরের কাগজটা দুই একবার উল্টাইয়া পাল্টাইয়া সোমেশের সামনে ফেলিয়া দিয়া বলিলাম, একটা আশ্চর্য ব্যাপার দেখেছ কি? আজকের কাগজে একসঙ্গে 7টা নিরুদ্দেশের বিজ্ঞাপন। গল্পকথকের সামনে একটি খবরের কাগজ ছিল। খবরের কাগজের দিকে পাতা উল্টাতে উল্টাতে, অর্থাৎ হেডলাইনগুলো দেখছে। হেডলাইনগুলো দেখে দেখে পেপারটা ভাঁজ করে সোমেশের সামনে ফেলে দেয়। তারপরে বলে যে একটা আশ্চর্য ব্যাপার কি দেখেছ? সোমেশ তখন জানতে চাই কি আশ্চর্য ব্যাপারটা। গল্পকথক বলল যে আজকের পেপারে, আজকের পত্রিকায় 7টা নিরুদ্দেশের বিজ্ঞাপন রয়েছে, অর্থাৎ 7টা নিখোঁজ সংবাদ রয়েছে। কোনো সন্তান হারিয়ে গেছে, কারণ তাদের বাবা মা বিজ্ঞাপন দিয়েছে যদি তার কোনো কেউ খোঁজ খবর দিতে পারে তাহলে যাতে ওদের সঙ্গে যোগাযোগ করে তাদের সন্তানকে যাতে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করে, তার জন্য পুরস্কার ঘোষিত হয়েছে। এইরকম বেশ কিছু বিজ্ঞাপন, অর্থাৎ 7টা বিজ্ঞাপন পেপারে রয়েছে। সোমেশ কোনো কৌতূহলী প্রকাশ করিল না। যেমন বসিয়াছিল তেমনি উদাসীন ভাবেই সিগারেটের ধোঁয়া ছাড়িতে লাগিল। কিন্তু গল্পকথকের এই নির্দেশের সংবাদটা, 7টা নির্দেশের সংবাদটা সোমেশকে দিল।
সোমেশ কিন্তু সেই সংবাদটা শুনে তার মনের মধ্যে কিন্তু কোনো কৌতূহল সৃষ্টি হয়নি। সে যেভাবে বসেছিল তেমনিই বসে থাকলো, যেভাবে সিগারেট টানছিল, সিগারেটের টান মারছিল, ঠিক সেইভাবে সিগারেটের টান মারতেই থাকলো। শুধু সিগারেটের ধোঁয়াগুলো কুণ্ডুলি পাকিয়ে পাকিয়ে ঘুরতে ঘুরতে উপরের দিকে উঠতে লাগলো। নিস্তব্ধ ঘরের ভিতর ধোঁয়ার কুণ্ডুলি শুধু ধীরে ধীরে পাক খাইতে খাইতে ঊর্ধ্বে উঠিতেছে, আর সমস্ত নিশ্চল নিস্তব্ধ বাইরের অসারতা যেন আমাদের মনের উপরও চাপিয়া ধরিয়াছে। তাহলে সোমেশ সিগারেটের ধোঁয়া ছাড়ছে, সিগারেটের ধোঁয়া কুণ্ডলি খেতে খেতে পাক খেতে খেতে আস্তে আস্তে উপরের দিকে উঠছে, আর সমস্তই মনে হচ্ছে নিস্তব্ধ নিশ্চল, কোনো শব্দ নেই। বাইরের পৃথিবীটা অর্থাৎ বাইরের জগৎটা যেমন স্তব্ধ ম্লান, তেমনি তাদের ঘরের পরিবেশটাও ম্লান হয়ে গেছে, স্তব্ধ হয়ে গেছে, দুই বন্ধু পাশাপাশি বসে থাকা সত্ত্বেও। নিহাত একটা কিছু করিয়া এই অস্বস্তিকর স্তব্ধতা ভাঙিবার প্রয়োজনেই আরম্ভ করিলাম। নিরুদ্দেশের এই বিজ্ঞাপনগুলো দেখলে কিন্তু আমার হাসি পায়। চুপচাপ দুই বন্ধু এক জায়গায় বসে থাকতে কি ভালো লাগে? তাই এই স্তব্ধতা দূর করার জন্য গল্পকথক সে বলল যে এই নিরুদ্দেশের বিজ্ঞাপনগুলো সংবাদগুলো দেখলে আমার কিন্তু হাসি পায়। অধিকাংশ ক্ষেত্রে ব্যাপারটা কি হয় জানো তো? ছেলে হয়তো রাত করে থিয়েটার দেখে বাড়ি ফিরেছেন, এমন তিনি প্রায় ফিরে থাকেন আজকাল। খেতে বসবার সময় বাবা কয়েকদিন খোঁজ করেছেন, কোথায় গেলেন বাবু তোমার গুণধর পুত্রটি? গল্পকথক সোমেশকে কাহিনী শোনাতে লাগলো যে এই যে নিরুদ্দেশের বিজ্ঞাপনগুলো পেপারে দেখছি, এই পেপারগুলো দেখে আমার হাসি পায়। তাদের ছেলেমেয়েরা হারায় কি হারায় না খবরের কাগজে সংবাদ দিয়ে বসে থাকে। তো এই যে নিখোঁজ হওয়ার পিছনে কি কারণ থাকতে পারে, সেই কারণ নিয়ে একটা কাহিনী গল্পকথক সোমেশকে শোনায়। কাহিনীটা কিরকম, যে ছেলে হয়তো অনেক রাত করে বাড়ি ফিরে প্রতিদিন, প্রায় বাবা হয়তো অনেক রাত থেকে অনেক রাত্রে বাড়ি ফিরে, বাড়ি ফিরে এসে হয়তো তার স্ত্রীকে জিজ্ঞাসা করে যে কোথায় গেছে তোমার গুণধর পুত্রটি, মানে নানা গুণের অধিকারী তোমার সেই আদরের পুত্রটি কোথায় গেছে, কোথায় গেলেন ওই বাবু? লুকোনো পুঁজি থেকে মা বিকেলে ছেলের পেড়াপিড়িতে টাকা কটা বার করে দিয়েছেন, সুতরাং তিনি জেনে শুনে মিথ্যা আর বলতে পারেন না, চুপ করে থাকেন। ছেলে কোথায় গেছে মা এটা ভালো করেই জানে, কারণ ছেলে হয়তো তার মায়ের কাছ থেকে বায়না ধরে সুর ধরে কিছু টাকা নিয়ে সে হয়তো কোথাও গেছে ঘুরতে, তাই জেনে শুনে তিনি আর মিথ্যা কথা বলতে পারেন না। কারণ তিনি যদি সত্য কথা বলেন যে আমি পাঠিয়েছি, আমার কাছ থেকে টাকা নিয়ে কোথাও ঘুরতে গেছে, তাহলে হয়তো তার স্বামী তার স্ত্রীকে বকাবকি করবে যে তোমার আজকারা পেয়ে পেয়ে ছেলেটা আস্তে আস্তে দিন দিন খারাপ হয়ে যাচ্ছে। তাই তিনি জেনে শুনে মিথ্যা কথা বলেন না, চুপ করে বসে থাকেন, কিছুই বলেন না। বাবা বলে যান এত রাত্রেও বাবুর আসবার সময় হলো না, আরবারে তো ফেল করে মাথা কিনেছেন, এবারও কি করে কৃতার্থ করবেন বুঝতেই পারছি। মা যখন কিছু বলে না, বাবা হয়তো বলেই যায় যে এত রাত হয়ে গেল তবু বাবুর আসার সময় হলো না, গতবার তো ফেল করে আমার মাথা কিনেছে, এবারও কি করবে সেটা বুঝতে পারছি, নিশ্চয়ই এবারও ফেল করবে, পড়াশোনা তো করে না, রাত দিন ঘুরে বেড়ায়। পয়সাগুলো আমার খোলাপ বুঝি কিনা, তাই নবাব পুত্তুর যা খুশি তাই করছেন, দূর করে দেব, এবার দূর করে দেব। বাবা কিন্তু রেগে গেছে, রেগে গিয়েই কথাগুলো বলছে যে আমার পয়সাগুলো টাকা পয়সাগুলো খোলাম বুঝি কিনা, তাই নবাব পুত্তুর যা খুশি তাই করছে, নবাবের বেটা। আসুক এবার, বেশি বাড়াবাড়ি করলে দূর করে দিব, সত্যি সত্যি বলছি বাড়ি থেকে বের করে দিব ওকে। এই মৌখিক আস্ফালনে হয়তো ব্যাপারটা শেষ হতে পারত, কিন্তু ঠিক সেই সময় গুণধর পুত্রের প্রবেশ। এই যে মুখে মুখে কিছু বকাবকি করলো তার বাবা, ছেলে যদি ওই সময় বাড়ি না আসতো তাহলে হয়তো ওইটুকু বকাবকি করেই তার বাবা চুপচাপ থেকে যেত, কিন্তু তার বাবা সে মৌখিক আস্ফালন দেখাচ্ছে, বকছে, আর ঠিক সেই সময় কিন্তু তার পুত্র বাড়ি এসে হাজির। বাবা ঝোঁকটা আর কাটিয়ে উঠতে পারলেন না, নিজের কাছে মান রাখবার জন্য কিছু বলতে হয়। বাবা এতক্ষণ ধরে বক বক করছিল তার স্ত্রীর সামনে, ছেলে যখন চলে এসছে তখন যদি তার বক বকানিটা বন্ধ হয়ে যায় তাহলে আত্মসম্মানের ব্যাপার। তাই তিনি আর ঝোঁকটা কাটিয়ে উঠতে পারলেন না, তিনি আবার পুত্রের উদ্দেশ্যে বলতে লাগলেন
কতটা রাগ দেখানো উচিত ঠিক করতে না পেরে বলার মাত্রাটা একটু বেশি হয়ে পড়ে। ছেলে আসলো, ছেলেকে স্ত্রীকে যা রাগ দেখিয়েছে, ছেলেকে কতটা রাগ দেখানো উচিত তার থেকে বেশি না কম সেটা বুঝতে না পেরে রাগটা একটু তিনি বেশি দেখিয়ে ফেললেন ছেলের প্রতি। শেষ পর্যন্ত বাবা বলেন, এমন ছেলের আমার দরকার নেই, বেরিয়ে যা। বাবা এবং সন্তানের মধ্যে দুটো কথা কাটাকাটি হতে হতে রাগের মাথায় বাবা বলেই বসে যে এমন ছেলেটা আমার দরকার নেই, বেরিয়ে যা। অভিমানী ছেলে আর কিছু না হোক, কিন্তু পিতৃদেবের এই আদেশ তৎক্ষণাৎ পালন করতে উঠতে হয়। অভিমানী, যার রাগ বেশি, অল্প কথায় রাগ হয়ে যায়, সেই অভিমানী ছেলে আর কিছু করতে পারুক আর না পারুক, কিন্তু বাবা যখন বলল বাড়ি থেকে বেরিয়ে যা, সেই আদেশটা পালন করতে কিন্তু সে তখনই উদ্যত হয়ে যায়। অন্য কোনো কাজ করতে বললে সে করবে না, কিন্তু রাগের মাথায় বাবা যখন বলল বাড়ি থেকে বেরিয়ে যা, সেই কাজটা, সেই দায়িত্বটা পালন করার জন্য সে তখনই প্রস্তুত হয়ে যায়। মা কোন দিক সামলাবেন বুঝতে না পেরে কাতরভাবে শুধু বলেন, আহা, খাওয়া দাওয়ার সময় কেন এসব বলো তো, পরে বললেই তো হতো। সন্তানের প্রতি বাবা এবং মা উভয়েরই ভালোবাসা থাকে। বাবা একটু বকে বেশি, শাসন করে বেশি বলে যে সন্তানের প্রতি বাবার মায়া মমতা নেই এমনটা কিন্তু নয়। উভয়েরই সন্তান, উভয়ই মায়া মমতা আছে। ছেলে বাড়ি এসেছে, বাবা এবং সন্তানের মধ্যে ঝগড়া হচ্ছে, মা কোন দিকটা সামলাবে সে ঠিক বুঝে উঠতে পারছে না। কিন্তু যখন দেখছে তার ছেলে বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার জন্য উদ্যত, তখন তার মা কথা বলে যে আহা, ছেলেটা এখন খাওয়া দাওয়া হয়নি, খাওয়া দাওয়ার সময় এসব কেন বলো বলো তো, পরে বললেই তো হতো, যখন খাওয়া দাওয়া হয়ে তারপর ঠান্ডা মাথায় আরামে বলতে। বাবা এবার মার উপর মারমুখী হয়ে ওঠেন, তোমার আজকালে তো উচ্ছন্নে গেছে, মাথাটি তো তুমি খেয়েছো আদর দিয়ে দিয়ে। বাস্তবিক কোনো পিতা যখন তার সন্তানকে শাসন করতে পারে না, আয়ত্তের বাইরে চলে যায়, তখন সন্তানের রাগটি সম্পূর্ণ গিয়ে পড়ে তার স্ত্রীর উপর। এতক্ষণ সে তার স্ত্রীকে কিছুই বলেনি, কিন্তু যখন তার স্ত্রী মুখ খুললো, ছেলের প্রতি আদর দেখাতে গেল, তখনই সে মার মুখী হয়ে ওঠে। তার স্ত্রী বলে, তুমি তো তার মাথা খেয়েছো আদর দিয়ে দিয়ে, তোমার আজকারাতে ছেলেটা দিন দিন বাদর হয়ে গেল, বদমাস হয়ে গেল, শয়তান হয়ে গেল। মা আঁচলে চোখ মুছেন, ছেলে বিশাল পৃথিবীতে নিরুদ্দেশ যাত্রায় বেরিয়ে পড়ে। মা কি করবে, চোখের জল ফেলা ছাড়া। তার চোখ দিয়ে জল পড়ছে, আঁচল দিয়ে চোখ মুছে, আর সন্তান এই বিশাল পৃথিবীতে নিরুদ্দেশ হয়ে যায়, নিরুদ্দেশ যাত্রায় বেরিয়ে পড়ে। পরের দিন ভয়ানক কাণ্ড। মা সেই রাত থেকে দাঁতে কুটি কাটেননি। আজকের দিন ও বিছানা থেকে উঠবেন মনে হয় না। বাবারও হয়তো রাত্রে ঘুম হয়নি, কিন্তু সে কথা প্রকাশ করবেন কোন মুখে। পরের দিন আর এক কাণ্ড। কি কাণ্ড, ছেলে যেহেতু নিরুদ্দেশ যাত্রায় বেরিয়ে গেছে, তাই তখন থেকে মা কিছু খায়নি, একটা কুটুটি পর্যন্ত কাটেনি দাঁতে। আর পরের দিন, সেদিনও আর কিচ্ছু খাবেন না পণ করেছেন সেদিন না আসলে। ছেলে যে বাড়ি থেকে বেরিয়ে গেছে, বাবা যে রাগ দেখিয়েছে, তা বলে কি বাবা রাত্রে আরাম ঘুমাতে পেরেছে? না, তারও রাত্রে ঘুম হয়নি। কিন্তু সেটা স্ত্রীর সামনে প্রকাশ করবেন কি করে? প্রকাশ করতে পারেন না, কিন্তু তিনি মনে মনে হৃদয়ে হৃদয়ে তিনি মুচড়িয়ে মুচড়িয়ে তার কাঁদেন। হৃদয়ে মোচড়ানো কান্নায় তিনি ফেটে পড়েন। রাত্রে ঘুমাতে গিয়ে তিনিও ঘুমাতে পারেন না, তিনিও কিছু খেতে পারেন না। গৃহিণীকে ধমক দিয়ে বলেন, মিছিমিছি প্যান প্যান করো না, অমন ছেলে যাওয়াই ভালো। অন্তরে দুঃখ থাকলেও তার স্ত্রীর কাছে প্রকাশ করছে না যে আমি তার জন্য কাঁদছি। তিনি আরো এখনো তার রাগের মাত্রা দেখিয়ে যাচ্ছেন, বাইরে বাইরে রাগের মাত্রা দেখাচ্ছেন, বলছেন মিছিমিছি প্যান প্যান করো না, অমন ছেলে যাওয়াই ভালো। কিন্তু অন্তরে তিনিও যন্ত্রণায় ছটফট করছেন ছেলে না আসার কারণে।
মার কান্না আবার উচ্ছ্বসিত হয়ে ওঠে। স্বামীর মুখে এই ধরনের কথাবার্তা শুনে মায়ের কান্না কিন্তু আর থামে না, তার কান্না আরো বেড়েই যায়। বাবা এবার দাঁত খিচিয়ে বললেও নিজের মনের আশার কথাটাই বোধহয় জানান, তাও গেলে তো বাঁচতাম, এ বেলায় দেখো সুরসুর করে আবার ফিরে আসবে, এমন বিনি পয়সার হোটেলখানা পাবে কোথায়। বাবারও মনের কথা ছেলে বাড়ি ফিরে আসুক, কিন্তু সেটা সেইভাবে বলতে পারেন না। দাঁত খিচিয়েই বললেন তার স্ত্রীকে যে তাও যদি চলে যেত বাড়ি ছেড়ে, তাও তো বাঁচতাম, ও কি যাবে? পেটে যখন খিদা লাগবে সুরসুর করে বাড়ি ফিরে আসবে, এমন বিনা পয়সার হোটেল আর পাবে কোথায়। বিনা পয়সার হোটেল বলতে বাপের সিরে বসে বসে খাওয়া, বাড়িতে সন্তানের এইরকম বিনা পয়সার হোটেল পৃথিবীর কোথাও পাওয়া যায় না, বাবার ঘরে বসে বসে খাওয়ার মতো। তাই বলছে তার বাবা, যেমন বিনি পয়সার হোটেল আর পাবে কোথায়, নিশ্চয়ই আছে কোনো বন্ধুর বাড়ি, পেটে খিদা পেলে ঠিক ছুটে আসবে। মা এবার অশ্রু সিক্ত স্বরে বলেন, এই দারুণ শীতে কাল সারা রাত কোথায় রইলো কে জানে, কি করে বসে আমার তাই ভয় হয়। মা তখন অশ্রু সিক্ত মানে ভেজা চোখে, চোখের জলে ভেজা, চোখ দিয়ে জল পড়ছে, সেই চোখের জলে ভেজা নয়নে সে শুধু বলল যে এই শীতের রাতে কাল সারা রাত কোথায় যে থাকলো কে জানে, আমার শুধু ভয় হয় সেটা যেন কিছু না করে বসে। হ্যাঁ ভাই, বাবা কথাটাকে ব্যঙ্গ করেই উড়িয়ে দিতে চান। তোমার ছেলে কিছু করেনি গো, কিচ্ছু করেনি, দিব্যি আছে কোনো বন্ধুর বাড়ি, অসুবিধা হলে এসে দেখা দেবে। বাবা তার স্ত্রীর কথাকে ব্যঙ্গ করে, হ্যাঁ ভয়, ভয় করার কিছু, তোমার ছেলে নিশ্চয় কোনো বন্ধুর বাড়ি দিব্যি আছে, প্রয়োজন পড়লেই ঠিক বাড়িতে এসে দেখা দেবে। মার কান্না তবু থামে না, কিরকম অভিমানী জানো তো, কিন্তু মায়ের কান্না থামে না, মায়ের মন কান্না থামে না তার। সে কেঁদে কেঁদে বলে, ছেলেটা কেমন অভিমানী তুমি জানো তো, ছেলেটা কত রাগী, কিছু করে বসে তাই ভয় হয়। বিরক্ত হতে বাবা বেরিয়ে যান। সন্ধ্যাবেলা অফিস থেকে ফিরে এসে দেখেন অবস্থা গুরুতর, ছেলে ফেরেনি, মা শয্যা থেকে আর উঠবেন না বলেই পণ করেছেন। বিরক্ত হয়ে বাবা বেরিয়ে যান বাড়ি থেকে, চলে যান অফিস। অফিস থেকে যখন সন্ধ্যাবেলা বাড়ি ফেরেন তখন এসে শোনেন ছেলে এখনো বাড়ি ফেরেনি এবং তার মা বিছানা ধরেছেন। তিনিও ছেলের বাড়ি ফিরে না আসলে বিছানা থেকে উঠবেন না এই পণ করে, এই জিদ করে পড়ে আছেন। না, আর থাকতে দিলে না, এ অশান্তির চেয়ে বনবাস ভালো বলে বাবা বেরিয়ে পড়েন এবং ওঠেন গিয়ে একেবারে খবরের কাগজের অফিসে। বাবা বিরক্ত হয়ে যায়, না আর এরা আমাকে থাকতে দিল না, এই অশান্তির চেয়ে বনবাস অনেক ভালো, বনে বাস করা অনেক ভালো এই অশান্তির চেয়ে। তিনি আবার বাড়ি থেকে বেরিয়ে যান আর ওঠেন গিয়ে কোথায়, সংবাদপত্রের অফিসে। কেন? ছেলের জন্য একটা নিখোঁজ সংবাদ, একটা বিজ্ঞাপন দেওয়ার জন্য তিনি চলে যান খবরের কাগজের অফিসে। খবরের কাগজের অফিসের ব্যাপারটা বড় জটিল, কোন দিকে কি করতে হয় কিছু বোঝা যায় না। খবরের কাগজের অফিসে কোথায় কি বলতে হয়, কোথায় কি করতে হয় তিনি কি জানেন না, ব্যাপারটা খুব জটিল। খানিক এদিক ওদিক বিমূঢ়ভাবে ঘুরে একদিকের একটা অফিস ঘরে ঢুকে পড়ে নিরীহ চেহারার এক ভদ্রলোককে বেছে নিয়ে সাহস করে জিজ্ঞাসা করেন, আপনাদের কাগজে এই এই একটা খবর বার করতে চায়। কোথায় কি করবেন, কাকে কি বলবেন বুঝতে না পেরে আপনি বাবা এদিক ওদিক তাকাচ্ছেন। এমন সময় সাহস করে একটা কুঠুরিতে ঢুকে দেখলেন এক ভদ্রলোক, এবং নিরীহ চেহারার ভদ্রলোক, খুব দেখে খুব সাদাসিধে সহজ সরল মনে মনে হচ্ছে, এরকম একটা ভদ্রলোককে গিয়ে বললেন যে আমি আপনাদের কাগজে একটা বিজ্ঞাপন বের করতে চাই। নিরীহ চেহারার লোকটি হঠাৎ মুখ তুলে ব্যঙ্গের স্বরে বললেন, খবর কেন? আমাদের খবরগুলো পছন্দ হচ্ছে না? আমরা কি এতদিন রামযাত্রা বার করেছি? তখন নিরীহ চেহারার লোকটি মাথা তুলে বলেন, কি আপনি খবর বের করতে চান? তো কেন, আমরা এতদিন ধরে খবর বের করছি, আমাদের খবরগুলো কি পছন্দ হচ্ছে না? আমরা কি রামরাজত্ব বের করছি, রামযাত্রা বের করছি? অর্থাৎ তিনি বুঝতে পারেননি তিনি কি বলতে চাইছেন। তিনি এসছেন তার সন্তানের নিখোঁজ সংবাদ লেখাতে,
বিজ্ঞাপন দেওয়ার জন্য। আর সেই লোকটি ভাবলো যে আমাদের খবর বোধহয় ওর পছন্দ হচ্ছে না, তাই ওর নিজে খবর লিখে দিতে এসছে। তাই তিনি ব্যঙ্গ করলেন। বাবা একটু হতভম্ব হয়ে একবার অসহায়ভাবে চারদিকে তাকান। সন্তান নিখোঁজ হয়েছে, স্বাভাবিকভাবে তার মানসিক অবস্থা ভালো নেই। তার কথা শুনে তিনি হতভম্ব হয়ে যান, একবার এদিক ওদিক তাকান। পাশের যে ভদ্রলোকটির মুখ দেখে অত্যন্ত রূঢ় প্রকৃতির মনে হয়েছিল, তিনিই সহানুভূতির স্বরে বলেন, আহা কি করছো, ভদ্রলোক কি বলতে চান শোনোই না, বসুন আপনি। তার পাশে একটা লোক বসেছিল যাকে দেখে মনে হচ্ছিল খুব রূঢ় প্রকৃতি, বোধহয় খুব রাগী লোকটা, খুব কড়া মেজাজের। কিন্তু সেই লোকটি আবার নিরীহ শান্ত স্বরে ভদ্র স্বরে বলল যে আহা ও কি বলতে চাইছে আগে শুনুন না, আগে শুনুন কি বলতে চাইছে, আপনি বসুন। তাকে বসতে বলল। বাবা একটা চেয়ারে একটু অপ্রস্তুত ভাবে বসবার পর তিনি বলেন, কি খবর বলছিলেন? তারপরে হারিয়ে যাওয়া পুত্রের পিতা যে একটা চেয়ারে প্রস্তুত ভাবে নয় অপ্রস্তুত ভাবে বসলেন। তারপর লোকটি জিজ্ঞাসা করলেন, আপনি কি বলছিলেন, কি খবর বলছিলেন বলুন। আগে ঠিক খবর নয়, এই এই একটু বিজ্ঞাপন। তিনি বললেন, না খবর নয়, আমি একটা বিজ্ঞাপন দিতে চাই। বিজ্ঞাপন? কিসের বিজ্ঞাপন? কতটা স্পেস দরকার? কপি এনেছেন? বলছে ও আপনি বিজ্ঞাপন দিবেন, তো কিসের বিজ্ঞাপন? কতটা জায়গা লাগবে পেপারে? আর বাড়ি থেকে আপনি লিখে কপি নিয়ে এসছেন কিনা বিজ্ঞাপনের? মানে পেপারে বিজ্ঞাপন দিতে হলে পেপারে যতটা জায়গা নিবে সেই রকম কিন্তু ওরা পয়সা নেবে, খবরের কাগজওয়ালা। তাই বলছে যে স্পেস কতটা দরকার, জায়গা কতটা দরকার, আর আপনি বাড়ি থেকে কপি নিয়ে এসছেন কিনা, মানে বিজ্ঞাপনে কি লিখবেন তা লিখে নিয়ে এসছেন কিনা। বাবা আরো বিমূঢ় ভাবে বলেন, আগে ঠিক বিজ্ঞাপন নয়, এই আমার ছেলে বাড়ি থেকে চলে গিয়েছে। বলছে আগে ঠিক বিজ্ঞাপন নয়, আমার ছেলে বাড়ি থেকে বেরিয়ে গেছে। তাকে আর কথা শেষ করতে হয় না, টেবিলের ওপর দিক থেকে ভদ্রলোক বলেন, ও বুঝেছি, নিরুদ্দেশ। কি দেবেন, চেহারার বর্ণনা না ফিরে আসবার অনুরোধ? যখনই তিনি বললেন আমার ছেলে বাড়ি থেকে বেরিয়ে গেছে, তখনই লোকটা বুঝে গেল, ও বুঝেছি, তারপর নিরুদ্দেশ। তো আচ্ছা কি দিবেন আপনি? ছেলের চেহারার বর্ণনা দেবেন খবরের কাগজে, না ফিরে আসার অনুরোধ দেবেন, কোনটা? বাবা যেন এতক্ষণে কুল পেয়ে বলেন, বাবা এতক্ষণে বুঝতে পারলেন, যাক আমি আসল কথা এতক্ষণ বলতে পেরেছি। তাই তিনি বলেন, আজ্ঞে হ্যাঁ, ফিরে আসবার অনুরোধ। ওর মা বড় কাঁদাকাটি করছে। বলছে চেহারার বর্ণনা নয়, ফিরে আসার অনুরোধ দেব, কারণ ওর মা বাড়িতে খুব কান্নাকাটি করছে। বুঝেছি বুঝেছি, রাগারাগি করে গিয়েছে বুঝি। ভদ্রলোক একটা কাগজের প্যাড বাবার দিকে এগিয়ে দিয়ে বললেন, নিন লিখে দিন। ভদ্রলোক বললেন, ও বুঝেছি বুঝেছি, রাগারাগি করে বাড়ি থেকে বেরিয়ে গেছেন হয়তো। একটা প্যাড বের করে তার বাবার সামনে দিল, আচ্ছা আপনি লিখে দিন, কি লিখবেন। লিখে বাবার মুখের বিপদগ্রস্ত ভাব অত্যন্ত স্পষ্ট। বলছে লিখে দেব, কি লিখবে বাবা সে নিজে ভাবতে পারছে না। তার সন্তান যে নিখোঁজ হয়ে গেছে, হারিয়ে গেছে, বাড়ি থেকে বেরিয়ে গেছে, সন্তানের জন্য তিনি একেবারে কি বলবো, তার মন একেবারে আচ্ছন্ন হয়ে আছে, তার মন ভারাক্রান্ত, লিখে দেওয়ার মতো ক্ষমতা তার নেই। সেটা সেই সংবাদপত্রের অফিসের লোকগুলো ঠিক বুঝতে পারছে। ভদ্রলোক দয়া পরবশ হয়ে বলেন, আচ্ছা আমরা লিখে দেবো, এখন আপনি শুধু নামগুলো দিয়ে যান। তা বুঝতে পেরে ভদ্রলোক বলে, আচ্ছা ঠিক আছে আমরা লিখে দেবো নিজের মতো করে, আপনি শুধু নাম ঠিকানাটা দিয়ে যান। পরিচয় ইত্যাদি দিয়ে যাবার সময় বাবা অনুরোধ করেন, একটু ভালো করে লিখে দেবেন, ওর মা কাল থেকে জল গ্রহণ করেন। নাম ঠিকানা লিখে দিয়ে যাবার সময় বাবা আবার অনুরোধ করে গেল তাদেরকে, যে একটু ভালো করে লিখে দেবেন, কারণ ওর মা কাল থেকে জল পর্যন্ত গ্রহণ করেনি। সে বলতে হবে না, এমন লিখে দেব যে পড়ে আপনার ছেলে কেঁদে ভাসিয়ে দিবে, আপনি নিশ্চিন্ত থাকুন। খবরের কাগজওয়ালারা বললো সেটা আপনাকে ভাবতে হবে না, এমন ভাবে লিখে দেব যে আপনার ছেলে খবরটা পড়ে একেবারে কেঁদে ভাসিয়ে দেবে, আপনি নিশ্চিন্ত থাকুন, আপনার ছেলে বাড়ি চলে আসবে। আশ্বস্ত হয়ে বাবা ঘরে ফেরেন।
কিন্তু অশ্রু সজল বিজ্ঞাপন বার হবার আগেই দেখেন ছেলে ঘরে এসে হাজির। আশ্বস্ত হয়ে মানে ভরসা পেয়ে বাবা বাড়ি ফিরে আসে। যে বিজ্ঞাপনটা তিনি লিখে এসছেন, যে নিখোঁজ সংবাদ খবরের কাগজের অফিসে দিয়ে এসছেন, সেই নিখোঁজ সংবাদটা খবরের কাগজে বের হবার আগেই দেখলেন ছেলে বাড়ি চলে এসেছে। এবার মার ক্রুদ্ধ স্বর শোনা যায়, তা যাবি বই কি, অমনি কুলাঙ্গার তুই তো হয়েছিস। এবার তার মায়ের মুখ থেকে অভিমানী স্বর বেরিয়ে আসে, ক্রুদ্ধ স্বর বেরিয়ে আসে। তিনি তার ছেলেকে বকা দেন, হ্যাঁ তুই তো যাবি, তুই তো খুব অভিমানী ছেলে হয়েছিস আজকাল। কোনো ছেলে যেন আর বকুনি খায় না, যে পৃথিবীর আর কোনো ছেলে বোধ হয় বাবা মায়ের বকুনি খায় না, তাই বলে বাবা বাড়ি থেকে বেরিয়ে যায়। তুই একেবারে পীর হয়েছিস না, কাল সারা রাত দু চোখ পাতায় এক করেননি তা জানিস? তুই একেবারে পীর হয়ে গেছিস। কাল সারা রাত তোর বাবা চোখের দুটা পাতা এক করতে পারেনি, মানে কাল সারা রাত ঘুমায়নি। তার মানে তার স্ত্রী, তার স্বামীর অন্তরে দুঃখটা, তার হাহাকারটা তার স্ত্রী অনুভব করেছেন, যা আমার স্বামীও আমার চেয়ে আরো বেশি দুঃখিত। আমার যেমন রাত্রে ঘুম হয় না ছেলের জন্য, তারও রাত্রে চোখের জন্য ঘুম হয়নি। তিনি হয়তো আড়ালে প্রত্যক্ষ করেছেন, পরোক্ষভাবে তারা দেখেছেন যে তিনি সারা রাত ঘুমাননি। এতক্ষণ কিন্তু তার স্বামীকে তিনি বলেননি, কিন্তু ছেলের সামনে বলছেন যে তোমার বাবা কাল সারা রাত ঘুমায়নি, চোখের পাতা এক করেনি, তা তুই জানিস? ভেবে ভেবে চেহারাটা আজ কি হয়েছে দেখে আয়। উনি তেজ করে চলে যাবেন। তোর বাবা ভেবে ভেবে চেহারাটা কি হয়েছে আবার দেখে আয়। বাবা এবার ভেতরে ঢুকে মৃদুস্বরে বললেন, আহ আর বকাবকি কেন, যাক ছেলে বাড়ি এসেছে তাতে বাবার টেনশনটা দূর হয়ে গেছে। তাই মা যখন বকছে তখন এবার, যখন বাবা বকছিল মা প্রতিরোধ করার চেষ্টা করছিল, এবার মা বকছে, ফিরে আসার পর বাবা প্রতিরোধ করার চেষ্টা করছে যে আহ আর বকাবকি করছো কেন, ছেড়ে দাও, কিছু বলো না। মা ধমক দিয়ে বলে, তুমি থামো, অত আদর ভালো না, একটু বকুনি খেয়েছেন বলে বাড়ি ছেড়ে চলে যাবে, এত বড় আস্পর্ধা। এবার তার মা তার স্বামীকে বাড়াবাড়ি করছে যে তুমি থামো, একটু বকুনি খেয়েছে বলে সে বাড়ি থেকে চলে যাবে, ওর এত বড় স্পর্ধা। অধিকাংশ নির্দোষের বিজ্ঞাপনের ইতিহাস এই। এতক্ষণ গল্পকথক স্বামীকে গল্প শোনালো, এক কাহিনী শোনালো, কি উদ্দেশ্যে? সেদিনকার খবরের কাগজে 7-7টা নিরুদ্দেশের বিজ্ঞাপন দেখে যে অধিকাংশ নিরুদ্দেশের কাহিনী এইরকমই হয়। তাই তিনি বললেন অধিকাংশ নিরুদ্দেশের বিজ্ঞাপনের ইতিহাস এই। সোমেশের সিগারেটটা তখন শেষ হইয়াছে, এতক্ষণ ধরিয়া আমার কথা সে মোটেই শুনিয়াছে বলিয়া মনে হয় না। একবার একটু নড়িয়া বসিতেও তাহাকে দেখা যায় নাই। সোমেশ সে যে সিগারেটটা খাচ্ছিল, সেই সিগারেটটা খাওয়া শেষ হয়ে গেছে, কিন্তু গল্পকথক বুঝতে পারছে যে আমি যে এতক্ষণ ধরে গল্পটা শোনালাম, তো আমার গল্পটা যে ও শুনেছে তা মনে হয় না। সে নড়চড়ও করছে না, একটু একই রকম ভাবে বসে আছে। একটু বিরক্ত স্বরে বললাম, কি হয়েছে তোমার বলো তো, মিছিমিছি আমি একলা বকে মরছি। গল্পকথক বিরক্ত হয়ে যায়, যদি একা একা কথা বলে আর তার সাথী তার পাশে যে বসে সে যে কোনো কথা না বলে, তাকে কথা বলতে ভালো লাগে না। তাই ও তো বিরক্ত হয়ে জিজ্ঞাসা, কি হয়েছে তোমার বলো তো, মিছিমিছি আমাকে একা কার বকতে ভালো লাগছে না। সে কথার কোনো উত্তর না দিয়ে সোমেশ হঠাৎ ছড়ানো পা গুটাইয়া লইয়া সোজা হইয়া বসিয়া সিগারেটের অবশিষ্টটুকু ফেলিয়া দিল, তারপর বলিল। এ কথাটা শোনার পর সোমেশ এবার তার পা ছড়ানো পাটারে গুটিয়ে নিয়ে একটু নড়ে চড়ে বসে তার সিগারেটের যে অবশিষ্ট অংশটুকু ছিল সেটাকে ফেলে দিয়ে সে বলল, কি বলল, তুমি জানো না এই বিজ্ঞাপনের পেছনে অনেক সত্যকার ট্র্যাজেডি থাকে। সোমেশ বলল যে তুমি জানো না, এই যে বিজ্ঞাপনগুলো দেওয়া হচ্ছে, এই বিজ্ঞাপনের সবই যে ফলস তা নয়।
তুমি যে কাহিনীটা শোনালে, যে গল্পটা শোনালে, সব বিজ্ঞাপনের ইতিহাস যে ওই রকম তা নয়। এর মধ্যে অনেক সত্যকার ট্র্যাজেডি, সত্যি সত্যি দুঃখের, অনেক দুঃখের কাহিনী এর মধ্যে লুকিয়ে থাকে। তা থাকে যে আমি অস্বীকার করছি না, কখনো কখনো সত্যি যে যায় সে আর পারে না। গল্পটাতে বলে হ্যাঁ তা থাকে, তাটা সেটা আমি অস্বীকার করছি না, যে অনেকেই আছে যারা এভাবে রাগ করে বাড়ি থেকে বেরিয়ে যায় আর ফিরে আসে না, এরকমও হয়। তবে অধিকাংশ গল্পের কাহিনী কিন্তু আমি যেটা বললাম ওরকমই। সমেশ একটু হাসিয়া বলল, না তা বলছি না, ফিরে আসারই ভয়ানক একটা ট্র্যাজেডির কথা আমি জানি। সমেশ কি বললো যে না আমি সেটা বলছি না, নিরুদ্দেশ হয়ে যাওয়ার কাহিনীটা আমি বলছি না। একটা নির্দিষ্ট ছেলে, মানে একটা হারিয়ে যাওয়া ছেলে, বাড়ি থেকে রাগ করে চলে যাওয়া ছেলে, নিখোঁজ হয়ে ছেলে, আবার বাড়ি ফিরে আসার ট্র্যাজেডির কাহিনী, দুঃখের কাহিনী আমি জানি। আমি উৎসুকভাবে তাহার দিকে চাই বললাম, তার মানে শোনো বলছি। তখন গল্প করতে উৎসাহর সহিত জানতে চাইল, তার মানে? তখন সোমেশ বলল, তাহলে শোনো আমি বলছি সেই সত্যকার ট্র্যাজেডি, ফিরে আসার সত্যকার ট্র্যাজেডি। বাইরে এতক্ষণে বৃষ্টি আবার আরম্ভ হয়ে আছে। এতক্ষণ মেঘলা আকাশ ছিল, অষাঢ় হয়েছিল, গোটা পৃথিবীটা ম্লান হয়েছিল, এবার একটু বৃষ্টি শুরু হয়েছে বাইরে। কাঁচের সারসির ভিতর দিয়া বাহিরের রাস্তাঘাট ঝাপসা অবাস্তব দেখাইতেছে। কাঁচের জানলার ভেতর দিয়ে বাইরে রাস্তাঘাট দেখছে, সব ঝাপসা দেখাচ্ছে, অবস্থা দেখাচ্ছে, মেঘলা আকাশ, বৃষ্টি শুরু হয়েছে, তাই ঠিকঠাক ভাবে বাইরের প্রকৃতিটা দেখতে পাওয়া যাচ্ছে না। মনে হইতেছে আমরা যেন সমস্ত পৃথিবী হইতে বিচ্ছিন্ন হইয়া গিয়াছি। বাইরের দিকে তাকিয়ে মনে হচ্ছে যে আমরা যেন সমস্ত পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে গেছি। তাহলে আজকের ক্লাসে আমরা যেটুকু পড়লাম তাতে গল্পকথকের অধিকাংশ নিরুদ্দেশের কাহিনীর যেটা গল্প শোনালেন সেই গল্পটা শুনলাম। আর তার গল্প শুনে সোমেশ একটা বাস্তব সত্যকার ট্র্যাজেডির ঘটনা শোনাতে চাইল। সেই সত্যকার ট্র্যাজেডির ঘটনাটি আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। ততক্ষণে তোমরা এটুকুই পড়ো, পারলে গোটা গল্পটাই পড়ে রেখো, তাহলে বুঝতে সুবিধা হবে। আমরা নেক্সট ক্লাসে পরবর্তী অংশটা পড়ব। আজকে এই পর্যন্তই। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আর বাড়িতে মনোযোগ দিয়ে পড়াশোনা করো।